আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের ৭৫ দিনের ধারাবাহিক যে আয়োজন, সেই আয়োজনের গণিতের ৭ নম্বর ক্লাস। সেই ক্লাসে আমরা আলোচনা করব ২১১ থেকে ২৪৫তম প্রশ্ন। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এটা জানাবেন, সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা। যদিও আমি একটু অসুস্থ গতকাল থেকে, আশা করি ক্লাসে প্রভাব পড়বে না, ক্লাস ভালোভাবে নিতে পারবো ইনশাআল্লাহ। তো যেটা অবশ্যই করতে হবে যে ক্লাস আপনাকে অবশ্যই নোট করতে হবে। নোট যদি না করেন তাহলে কিন্তু ক্লাসগুলো থেকে খুব বেশি উপকৃত হতে পারবেন না। ওকে, আমরা তাহলে দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন আজকের দিনের ২১১ নম্বর প্রশ্নটি দেখুন। আপনারা উত্তর করার চেষ্টা করুন, কারণ এগুলো আমাদের যে টপিকগুলো আমরা আলোচনা করেছি, মোটামুটি যাদের একটু মানে গণিতে দক্ষতা রয়েছে তারা এগুলো আনসার করতে পারবেন ভালোভাবে। ওকে, 2 দিন ধরে ঘোলা দেখায়। ইনশাআল্লাহ ওকে। তাহলে দেখুন বলছে কি, প্রশ্নটা দেখুন। প্রশ্নে বলছে জাকারিয়া সাহেব ২৫০০ টাকা, জাকারিয়া সাহেব ২৫০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনেছে। তার মানে ২৫০০ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। আমরা জানি যে টাকা দিয়ে কিনে তাকে কি বলা হয়? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। ওকে, তাহলে ২৫০০ টাকা দিয়ে গাড়ি কিনেছে। এই গাড়িটা কিনে 25% লাভে বিক্রি করলো। গাড়িটি সে কত দামে বিক্রি করলো? এখন দেখেন, আমরা যে লাভ লোকসানের হিসেব করি, এটা কার উপরে ভিত্তি করে? কোনো সময়ই আমরা যে লাভ করি অথবা লস করি, এটা কি বিক্রয় মূল্যের উপরে? না। আমাদের যে ইনভেস্টমেন্ট, আমরা যে টাকাটা ব্যয় করি, আমাদের যে ইনভেস্টমেন্ট, তার পার্সপেক্টিভে আমরা লাভ অথবা লস হচ্ছে ক্যালকুলেট করি। তার মানে ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ এবং লস হয়। এখন 25% হচ্ছে লাভ করা, মানে লাভ কত হবে তাহলে? আমাদের যে ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য ২৫০০ টাকা, এর হচ্ছে আমার 25% হচ্ছে আমাদের লাভ। তাহলে আমরা কি জানি? এখন ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবো। এর মানে গুণ, আর পার্সেন্টেজ মানেই হচ্ছে ১০০ দিয়ে ভাগ। ক্যালকুলেশন যদি করি তাহলে কি ঘটনা ঘটতেছে? ০ ০ কেটে যায়, ২৫ ২৫ কত হয়? ৬২৫। তাহলে এই যে ২৫০০ টাকা দিয়ে সে গাড়িটা কিনেছে, 25% যে সে লাভ করেছে, 25% মানে ৬২৫ টাকা। তাহলে কিনেছিল ২৫০০ টাকা দিয়ে, ৬২৫ টাকা লাভ করেছে। এটা যদি আমাদের কেনা দামের সাথে যোগ করে দেই তাহলেই হচ্ছে আমাদের বিক্রয় মূল্যটা পাওয়া যাবে। ৩১ হচ্ছে 25। এই হচ্ছে আমাদের আনসার। খুব সুন্দর করে নোট ডাউন করে নেন। এইটা আমরা এইভাবে একভাবে করতে পারি, অথবা আপনার যদি মনে হয় আর একটা বেসিক খুব ভালোভাবে জেনে নেন, আমাদের সব কিছু ক্যালকুলেশন, লাভ লোকসান, এটা কার উপরে দেখি বলেন তো? এইটা হচ্ছে আমরা ক্রয় মূল্যের উপরে ধরি। এজন্য ক্রয় মূল্য আমাদের মোট ইনভেস্টমেন্ট। আর আমরা কোনো কিছু যখন ব্যয় করি বা সম্পূর্ণ পরিমাণটা হচ্ছে কত পার্সেন্ট হয়? পার্সেন্টেজের মানে। যদি আমি কি বলি আমার পুরোটাই লাগবে, একটা একটা জিনিস রয়েছে, একটা পণ্য রয়েছে, একটা খাবার রয়েছে, আমি বলছি আমি পুরো অংশটাই চাই, আমি একটুও কম নিব না, একটুও বেশি নিব না, পুরো অংশটা। পুরো অংশ মানে কি? পুরো অংশ মানে শতকরাতে ১০০%। ১০০%। আমরা বলি না যে কোনো ভুল করা চলবে না, ১০০% রাইট হইতে হবে, 100% রাইট হইতে হবে, তার মানে সম্পূর্ণটাই সঠিক হইতে হবে। তাহলে ক্রয় মূল্যকে সবসময় কি চিন্তা করবেন? সব সময় লাভ ক্ষতির ম্যাথে ক্রয় মূল্য হচ্ছে ১০০%। তাহলে আপনি কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে ১০০% ইকুয়াল ২৫০০ টাকা। আর যদি ২৫% আপনি লাভ করেন তাহলে ক্রয় মূল্য ১০০% আর ২৫% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ১২৫% দিয়ে এই ম্যাথটা কিন্তু আপনি খুব সুন্দর করে ১০০% ইকুয়াল ২৫০০ টাকা
তাহলে 1% ইকুয়াল তাহলে কত হবে 2500 ডিভাইডেড বাই 100। সুতরাং 125%-এর ভ্যালু যদি আপনারা বের করে ফেলেন তাহলেও আনসার হয়ে যাবে। নোট ডাউন করে রাখেন। আমরা এইটা অ্যাপ্লাইটা এটাতে করি। দেখেন বলতেছে একটা দ্রব্য 180 টাকায় বিক্রয় করায়, 180 টাকা দিয়ে বিক্রয় করেছে, এত টাকা দিয়ে বিক্রয় করায় 10% ক্ষতি হলো, 10% ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা কার উপরে হয়, কার পার্সপেক্টিভে হয়, ক্রয় মূল্যর। আমাদের ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে লাভ অথবা ক্ষতি হয়। খুব ভালো করে লিখে রাখেন যাদের এখনো ক্লিয়ার নাই। আমাদের যে ইনভেস্টমেন্ট, সবসময় আমরা যখন ব্যবসা করব ইনভেস্টমেন্টের উপরে আমরা লাভ অথবা ক্ষতিটা কি করি, ক্যালকুলেশনটা করি। তাহলে একটা দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, 10% ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য আমরা কি, ক্রয় মূল্য সবসময় আমাদের যেটা ইনভেস্টমেন্ট সেটা 100%। ক্ষতি হয়েছে কত, ক্ষতি হয়েছে 10%। তাহলে 10% যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে আমি আসলে করেছিলাম কি, আমি ছিলাম বোকা, আমি এটা বিক্রয় করেছি 10% কমে। তার মানে 100% আমার কেনা দাম ছিল, 10% বিয়োগ দিলে 90%-এ আমি বিক্রি করেছি। আসলে বোকা দিয়েও না, অনেক সময় বাজারের উপরে ভিত্তি করে আসলে আমাদের কিছু করার থাকে না। ঠিক আছে, আমদানি বেড়ে গেছে, এখন দাম কমে যাবে, এটাই স্বাভাবিক। ভুল সময়ে আমি আসলে ব্যবসায় ইনভেস্ট করেছিলাম। তো 90% এইটা হচ্ছে বিক্রয়, এই 90%-এর ভ্যালু 180 দেওয়া আছে। এখন দ্রব্যটার ক্রয় মূল্য বের করতে বলছে, তার মানে 100%-এর ভ্যালু বের করলেই হয়ে যাবে। তাহলে এ ধরনের ম্যাথে আপনি সুন্দর করে করতে পারেন। 90% ইকুয়াল 180, সুতরাং 1% ইকুয়াল কত হবে, 90%-এর ভ্যালুটা যত, 1% কি 90-এর চাইতে কম, তাহলে কম মানে ভাগ। সুন্দর করে মাথায় নেন। তাহলে এই 90টা দিয়ে ভাগ হয়ে যাবে, 180 ভাগ 90, 90%-এর ভ্যালু যা, 1%-এর ভ্যালু তার চাইতে কম হবে, তাহলে কম মানে ভাগ। তাহলে এবার 100%, 1%-এর ভ্যালু যা হবে, 100%-এর ভ্যালু বেশি হবে, বেশি মানে কি গুণ। তাহলে যে ভ্যালুটা 180 ডিভাইডেড বাই 90 ছিল, এখন 100 গুণ করে দেন, ক্যালকুলেশন করবেন, যেটা হবে সেটাই হচ্ছে আপনার আনসার। সো এই যে এখান থেকে 0 আর 0 ভাগ করে দেন, আর হচ্ছে কেটে দেন 9 দিয়ে, 9 দুগুণে 18, তাহলে 100 গুণন 2, 200 হচ্ছে আমার কি, 200 টাকা। এই 200 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। বলেন সহজ না কঠিন, সহজ না কঠিন বলেন। ওকে, সি নাম্বারটা, শতকরা বার্ষিক কত হার মুনাফায়, শতকরা বার্ষিক কত হার মুনাফায়, তার মানে কত হার মুনাফায় এবং শতকরা, তার মানে মুনাফার হার কত, আর ইকুয়াল কত, এটা আমাদের জানতে চেয়েছে। 650 টাকার 6 বছরের মুনাফা, এই যে এত টাকার, তার মানে এইটা আমি ব্যাংকে রেখেছি, এটা আমার মূলধন পি, 6 বছরে এইটা হচ্ছে আমার এন, মুনাফা 273 টাকা, তার মানে আই। তাহলে দেখেন তো, আমরা যদি বলি যে ধরি মুনাফার হার কত, ধরেন x%, তার মানে আর ইকুয়াল x%, মানে কত হবে, x ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ। তাহলে আই ইকুয়াল আমার PNR, এখান থেকে আমরা আই এর ভ্যালু বসাই দিতে পারি 273, পি এর ভ্যালু দেওয়া আছে 650, এন এর ভ্যালু দেওয়া আছে 6 বছর, আর আর ইকুয়াল আমরা ধরেছি 100%, সরি x%, x বাই 100। আমার বের করতে হবে কার ভ্যালু, x এর ভ্যালু। তাহলে এক্সটা আমি নিলাম, দেখেন এক্সটা ডান সাইডে আছে, এক্সকে একা একা রাখতে হবে। এখন এই 100টা নিচে আসে, একে যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে 273-এর সাথে সে গুণ হয়ে যাবে। দেখেন সমান ছিল, সমানের ডান পাশে 100 ছিল ভাগ আকারে, বাম পাশে আসলে গুণ হয়ে যাবে। এই দুইটা আছে এক্স এর সাথে গুণ আকারে, তাহলে নিচে নিয়ে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ডান পাশের বামে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এইটাই এক্স এর ভ্যালু। এখন আমরা কাটাকাটি করলে যেটা হবে সেটাই হবে আনসার। সো চলুন কাটাকাটি একটু করে দেখি। এই একটা শূন্য, এই একটা শূন্য আমরা কেটে দিলাম। এখন এখান থেকে আমরা দেখেন 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ দেওয়া, ধরেন 273 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না, আপনি এইটা এখন প্রথমে শিওরিটি চাচ্ছেন। তখন আমরা কি করব, প্রত্যেকটা অঙ্ক গুণ যোগ করে দেব। 2 7 যোগ 3, 2 আর সাথে 9 আর 3 কত হয়, 9 3 12, 12কে দেখেন যোগফলকে কি 3 দিয়ে ভাগ করা যায়, যায়, 3 4 12। সো একটা সংখ্যার সবগুলো অঙ্কের যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে অবশ্যই তাকে 3 দিয়ে ভাগ করা যাবে। সো 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 নং 27,
আর 3 1 কে 3, আর এখানে যদি আমরা 6 কে 3 দিয়ে ভাগ করি তাহলে থাকতেছে 2, এই 2 দিয়ে যদি 10 কে ভাগ করি তাহলে থাকতেছে 5, 5 65, 5 13 65, 13 দিয়ে আবার 91 কে ভাগ করলে 7 13 91, তাহলে 5 সাথে হচ্ছে আমাদের কত হয়ে যাচ্ছে, 5 আর 7 হচ্ছে আমাদের 35। আমরা কি কোথাও 5 তো 5 দিয়েই তো এখানে কেটেছি, দেখতে পাচ্ছেন আমরা 5 না কাটার কারণে। তাহলে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে কত, 7%। এই হচ্ছে আমাদের ম্যাথ, ক নাম্বার হবে আনসার। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে ভালো হয়, সমস্যা হওয়ার তো কথা না, আমরা অনেক তো আমরা দেখেছি, আমরা নিজেরাও এটা ট্রায়াল দিয়েছি, সমস্যা হওয়ার তো কথা না। কেটে ফোন ক্লিয়ার করে আবার ঢোকেন, ও আচ্ছা ওনাকে বলছেন, আসলে ক্লিয়ার মানে অস্পষ্ট হওয়ার তো কোনো কথা না। এইটার আনসার করুন, কি বলতেছে, 8,888 টাকা বার্ষিক 10%। 10% মানে কি বলেন তো, 10% মানেই হচ্ছে আপনার খুব মাথায় সহজেই আসতে হবে, সেটা হচ্ছে 10%। পার্সেন্ট মানে কি বলেন তো, 100 দিয়ে ভাগ, তাহলে 10 ডিভাইডেড 100, একটা 0 0 কাটা, তার মানে নিচে 10 1। 10% মানেই 10 ভাগের 1 ভাগ, 10% মানেই 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। আর কোন একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করা মানে এক ঘর আগে দশমিক। এইগুলো যেন খুব সহজে, যেমন 15কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে এক ঘর পূর্বে দশমিক 1.5 হয়ে যাবে। 155কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে 15.5 হবে। যদি 155কে যদি আপনি 100 দিয়ে ভাগ করেন তাহলে 2 ঘর আগে দশমিক 1.55। এগুলো যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে। এখন বলতেছে 10% সুদে কত বছরে এন এর মান চাচ্ছে, এন ইকুয়াল হোয়াট, সুদ আসলে 17,000। সুদ আসল নামের সাথেই বুঝতেছেন ব্যাপারটা কি, তাহলে সুদ আসল বা মুনাফা আসল, এটা কি সুদ ও আসল যোগ করলে যেটা হয়, এর অনেকগুলো নাম আছে, একটা সুদ আসল, এক মুনাফা আসলও বলতে পারে। তো এগুলো দেখলে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। সমৃদ্ধি মূল একটা জিনিস আছে, এইটাও কিন্তু সমৃদ্ধি মূল, তার মানে মুনাফা মূলধনের সাথে যোগ হয়ে যে বৃদ্ধি পেল, এই মুনাফা আসল, তাকে আরেকটা নামে বলা হয় সমৃদ্ধি মূল, একই জিনিস। তাহলে আমার মূলধন ছিল পি হচ্ছে আমার 8,888 টাকা, আর পি প্লাস আই কেন বললাম, কারণ সুদ আসল, সুদ হচ্ছে আই, আসল হচ্ছে পি, দুইটার যোগফল হচ্ছে পি প্লাস আই। তাহলে পি প্লাস আই থেকে যদি পি বিয়োগ করি তাহলে শুধু আই থাকবে। তাহলে আমরা 17,776 থেকে 8,888 যদি বিয়োগ করেন, 6 1 16 8, 7 1 17 9 8 8 8, তাহলে আরো 8,888 টাকা। তার মানে আমার মূলধন যত আমার মুনাফাও তত। এটা হইতে আমার কত সময় লাগবে, মূলধন যত মুনাফাও হইতে কত সময় লাগবে, এটা 10 ভাগ, প্রতি বছরে 10 ভাগের 1 ভাগ করে আমি মুনাফা পাই, প্রতি বছরে 10 ভাগের 1 ভাগ করে আমি মুনাফা পাই, প্রতি বছরে 10 ভাগের 1 ভাগ করে আপনি মুনাফা পান। তাহলে পুরো অংশ পাইতে কতদিন লাগবে, 10 ভাগের 10 ভাগ পাইতে 10 বছর লাগবে। এমনিও হয়ে যায়, আর না হলে আই ইকুয়াল পি এন আর দেন, দেখবেন যে হয়ে গেছে। আই ইকুয়াল পি এন আর, আই ইকুয়াল পি এন আর, তাহলে 8,888, পিও হচ্ছে আমার 8,888, এন এর মান বের করতে হবে, আর হচ্ছে আমার কত 1/10, যেহেতু 10 ভাগ কাটাকাটি করে যেটা হয়েছে, উভয় পক্ষ থেকে এটা হয়ে যাবে, এই 10টা এই পাশে চলে আসবে, ঠিক আছে। কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করেন যেন মুখে মুখে পারেন, ঠিক আছে, সূত্র ছাড়া। ইয়েস, আমি যেটা আপনাদেরকে বলি যে সূত্র ছাড়া করে চিন্তা করতে, কিন্তু আপনার যেন কোনোটাই অসুবিধা না হয়, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আপনি যখনই 10% দেখেছেন বলছে যে এই মূলধনের সমান, এই মূলধন এখানে 8,888 না হয়ে অন্য যে কোনো কিছু হোক না কেন, 10% আছে, আর বলছে মূলধনের সমান মুনাফা পাইতে কত বছর সময় লাগবে, 10 বছর সময় লাগবে। যদি 20% বলতো তার মানে 5 ভাগের 1 ভাগ, তাহলে 5 বছর লাগতো, ঠিক আছে। দেখেন 3,000 এর শতকরা 5 ভাগ, তাহলে 3,000 এর শতকরা 5 ভাগ, দেখেন শতকরা 5 ভাগ মানে 5%, 5% মানে 100 দিয়ে ভাগ, তার মানে এর 5/100, কাটাকাটি যদি আমরা করি
তাহলে 3 × 5 = 15, 150। আর বলতেছে 3000 এর শতকরা 10 ভাগ, 10 ভাগ মানেই হচ্ছে শতকরা 10 ভাগ মানেই 10/100, 10 ভাগের 1 ভাগ। তাহলে একটা শূন্য কেটে দিলে কিন্তু 300 হয়। এগুলো মুখে মুখেই পারতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে 3000 এর শতকরা 5 ভাগ হচ্ছে 150, আর 3000 এর শতকরা 10 ভাগ হচ্ছে আমার কত? 300। কত বেশি হলো? 150 বেশি হয়েছে, ঠিক আছে? এবার দেখেন 48 সংখ্যাটি কোন সংখ্যার? আমরা গত দিনগুলোতে দেখেছি যে একটা সংখ্যার কত পার্সেন্ট এত, এরকম দেখেছি। এবার বলতেছে 48 সংখ্যাটা এটা আসলে কোন সংখ্যার 80%? তো ধরি এক্স এর 80%, তাহলে এক্স এর 80% ইকুয়াল হচ্ছে আমার কত? এই 48। বলছে কোন সংখ্যা, তাহলে ওই সংখ্যাটা এক্স ধরে নিলাম। তাহলে এক্স এর 80%, এর মানে গুণ 80/100 ইকুয়াল 48। সুতরাং এক্স ইকুয়াল 48। ওই পাশে গেলে 100 উপরে চলে যাবে, 80 নিচে চলে যাবে। 0 আর 0 8 দিয়ে কাটলে 6 8 48, 60। এ ধরনের জিনিসে এইভাবে করলে খুব বেশি সময় লাগে না, কিন্তু আপনারা আসলে চান আরো শর্টকাট। তো এই ধরনের যখন এই যে কোন সংখ্যা বের করবে, যে এত সংখ্যাটি কোন সংখ্যার এত পার্সেন্ট, এই ধরনের প্রশ্নের জন্য যত সংখ্যা দেওয়া থাকে তার সাথে এই যে পার্সেন্ট 80% মানে হচ্ছে 80/100, একে উল্টা করে গুণ করলেই হয়ে যায় 100/80। কেন হয়? এই যে এখানকার ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন। আমি এগুলাকে অ্যাপ্রিসিয়েট করি না, কিন্তু না দেখালে বলবেন যে আবার শর্টকাট শিখাইলো না, এই জন্য আমি আপনাকে একটু দেখালাম। যার যার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, যে যেভাবে পারেন শিখবেন। দেখেন দুটি সংখ্যার গুণফল, আমরা এরকম জিনিস ধরলেই গত ক্লাসেই বলেছি যে সংখ্যা দুটাকে এ বি অথবা এক্স ওয়াই ধরে নেবেন। তো ধরলেন আমি এ বি ধরবো, পরীক্ষার হলে আপনি সেটাই ধরবেন যেটা বাসায় আপনি ধরেন। এরকম করেন না যে ওই বাসায় ধরবেন একসময় এক্স এ বি, আর পরীক্ষার হলে আবার চিন্তা করতেছেন এ বি ধরবো না এক্স ওয়াই ধরবো। ভাই যা খুশি তাই ধরেন। এজন্য এই 1 সেকেন্ড সময় 2 সেকেন্ড সময়ও যেন না নষ্ট হয়, আপনার যেন বাসা থেকেই সিদ্ধান্ত নেওয়া থাকে চলো আমি এ বি ধরবো অথবা এক্স ওয়াই ধরবো। তাহলে আমার a প্লাস বি ইকুয়াল হচ্ছে 96, আর হচ্ছে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে আমার কত? সরি, গুণফল। গুণফল হচ্ছে 96, যোগফল হচ্ছে 22। তবে ছোট সংখ্যাটি কত? সূত্র দিয়ে তো করলে করাই যায়। আর একটা জিনিস অপশন দেখেও চিন্তা ভাবনা করা যায়। যেমন দেখেন এই সংখ্যাটা কিন্তু বড় কোনো সংখ্যা দেয় নাই, 96। তো 96 আপনারা জানেন খুব 8 × 12 96 হয়। আবার যারা ক্রিকেট খেলা দেখেন 6-16 ওভার মানে হচ্ছে আমার 96 বল, ঠিক আছে? তার মানে 6-16 হচ্ছে 96। আর মোটামুটি এইটাই। আর 48 দুগুণে আবার 96 হয়, 48 দুগুণে আবার কি 96 হয়। তো আপনি দেখেন এখানে যোগফল যদি দেওয়া থাকতো, যে এই যে যোগফল সরি গুণফল 96, যোগফল আমার যদি দেওয়া থাকতো 20, অথবা যোগফল যদি দেওয়া থাকতো 50, তাহলে যোগফল যদি 50 দেওয়া থাকতো তাহলে এইটা হচ্ছে আনসার। বড় সংখ্যাটা 48 হইতো, ছোটটা 2 হইতো। যোগফল যদি 20 দেওয়া থাকতো তাহলে 8 × 12 96, 8 আর 12 যোগ করলে 20 হয়। তাহলে বড় সংখ্যাটা 12 হইতো, ছোটটা আমার কত? 8 হইতো। যোগফল যেহেতু আমার কত দেওয়া আছে? যোগফল দেওয়া আছে হচ্ছে আমার 22, তার 6 আর 16 যোগ করলে 22 হয়। বড়টা 16, ছোটটা হচ্ছে আমার 6। বলছে ছোট সংখ্যাটা কত? 6 হবে ছোট সংখ্যা। এটা হচ্ছে আপনার খুব দ্রুতই করে ফেলতে পারবেন, কারণ আপনি তো জানেন এইগুলা। আর না হলেও খুব দ্রুত করা যায়, সেটা হচ্ছে কোন সূত্র দিয়ে? ওই যে 4ab এর সূত্র দিয়ে। a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে 22 এর উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে আমার কত? 4 গুণন হচ্ছে আমার 96, 96। 22 এর উপর হোল স্কয়ার মানে 484, 4 নং 36, 4 4 4 ছক 24, 2 4 নং, তার মানে 38। 4 নং 36 আর 2 38। তাহলে কত? 100। a - b হোল স্কয়ার, তাহলে a - b ইকুয়াল কত হবে? 10 হবে। তাহলে a + b ইকুয়াল 22, a - b ইকুয়াল আমার 10। তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা, বিয়োগ করলে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখেন 22 আর 10 যোগ করলে 32, 32 কে 2 দিয়ে ভাগ করেন 16, 22 বিয়োগ হচ্ছে আমার 10 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 6। গত ক্লাসের সাথে রিলেটেবল। এগুলো পারতে হবে, যেটা ভাল লাগে সব নিয়মই শিখেন, আপনার যেটা ভাল লাগে সেটা দিয়ে করেন। কিন্তু
আপনার হবে যে বাসায় আপনি যে নিয়ম প্র্যাকটিস করবেন, পরীক্ষা হলে ওই নিয়মটাতেই হচ্ছে আপনি কি করবেন, তাহলে দ্রুত করতে পারবেন, না হলে কিন্তু দেরি, আপনি কিন্তু সময় নষ্ট করবেন। কোন একটি সংখ্যার 1/4, চতুর্থাংশ মানে কি তো বুঝেন, চতুর্থাংশ, 1/4, চতুর্থাংশ মানে চতুর্ভাগ, 4টা ভাগ থাকবে তার মধ্যে 1 ভাগ, 1/4। যদি 2/4 বলে 4 ভাগের 2 ভাগ, তো মোট ভাগ হচ্ছে 4, তাহলে 1/4 4 ভাগের 1 ভাগ, ওই যে উপরে, নিচে মোট ভাগ সংখ্যা, উপরে হচ্ছে আমার 1। এবার এর সাথে কোনো একটা সংখ্যার, তার মানে এক্স এর 1/4 সাথে যদি 20 যোগ করি তাহলে যোগফল 100 হয়। তাহলে কোন সংখ্যার, কোনো আসলে না, এটা অ্যাকচুয়ালি কোন সংখ্যার, নয় না কোন সংখ্যার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখেন এক্স এর মানে গুণন, তাহলে x/4ই লিখতে পারি, কারণ x গুণন 1, এক্স এই 20 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 100 থেকে 20 বিয়োগ করলে 80, 80 গুণন 4, 4 8 32, 320। এগুলা খুবই সহজ কিন্তু ম্যাথ, খুবই সহজ হচ্ছে ম্যাথ, ঠিক আছে। খুব সহজ ম্যাথ জন্য যে আসে না তা না, পরীক্ষা হলে এগুলো নিয়ে অনেকে চিন্তা করেন। এবার দেখেন সম্পূরক কোণ, পূরক কোণ খুবই ইম্পর্টেন্ট, লিখে নেন। যাদের এখনো সম্পূরক কোণ আর পূরক কোণ ক্লিয়ার নাই, আপনারা এখন লিখে নেন। দুইটা কোণের, দুইটা সন্নিহিত কোণ, দুইটা পাশাপাশি কোণ, দুইটা পাশাপাশি কোণের যোগফল যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটা একটা আর একটার, দুইজন দুইজনার, দুইজন দুইজনার পূরক কোণ। যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ বা আমার এক সরল কোণ হয়, তাহলে পরস্পর পরস্পরের দুইজন দুইজনার সম্পূরক কোণ। বলতেছে একটি কোণের 4 গুণ 180, 4 গুণ যদি 180 হয়, তাহলে 180কে অর্ধেক করে ফেলেন ভাই, 90, একে আবার অর্ধেক করেন, তাহলে 45। তার মানে ওই সংখ্যাটা আসলে 45, ওই কোণটা আসলে 45। যেহেতু 4 গুণ, তার মানে ওকে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 45। সেটা হচ্ছে আমার কত, ওই কোণটা, তার সম্পূরক কোণ। সম্পূরক হওয়ার জন্য দুইটা কোণের যোগফল 180 হওয়া লাগে, তাহলে 180 থেকে 45 বিয়োগ করলে আমি সম্পূরক কোণ পাওয়া যাবে 135 ডিগ্রি। ভোলা যাবে না, খুবই ইম্পর্টেন্ট, পূরক কোণ, সম্পূরক কোণ। এবার দেখেন কি প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 করা হইল। আগে ছিল 18, এখন আমি 25 করে দিলাম। আগে ছিল 18, এখন আমি কি করে দিলাম, 25 করে দিলাম। করা হলো, আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল, আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বলতেছে এরিয়াটা সমান থাকবে। তাহলে আমরা ধরলাম আয়তক্ষেত্রের প্রস্থ কত করা হলে, প্রস্থ আমরা এক্স ধরে নিলাম। তাহলে শুরুর অবস্থায় দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 18 আর 10 গুণ করলে কত হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে। এবং পরের ক্ষেত্রফল কত হবে, পরে দৈর্ঘ্য বৃদ্ধি করে হয়েছে 25, আর প্রস্থকে আমরা ধরলাম এক্স। দুইটা সমান লিখে দিলাম, কেন, কারণ বলছে অপরিবর্তিত, তার মানে পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই। পরিবর্তন না হওয়া মানে আগেও যা ছিল এখনো তাই আছে, আগেও যা ছিল এখনো তাই আছে। অনেকে রাইট আনসার করে ফেলছে, যারা একটু দুর্বল তাদের জন্য একটু কথা বলতেছি। দেখেন এই জিনিসটা আপনাদেরকে বলেছি কিনা, যখন এই পাশেও গুণ আকারে আছে, এই পাশেও গুণ আকারে আছে, তখন আপনি সরাসরি এই 25টা নিচে নিয়ে এসেও কাটাকাটি করতে পারেন, উভয় পক্ষ থেকেও কাটাকাটি করতে পারেন। যেমন 10কে 5 দিয়ে কাটলে 2, 25কে 5 দিয়ে কাটলে 5। এবার এই 5 এই পাশে নিয়ে আসলে আপনি ভাগ করতে পারেন। তাহলে 18 দুগুণে 36 ডিভাইডেড বাই 5। এখন যদি এইটা ইকুয়াল আসলে এক্স, তাহলে 5 সাথে 35, অবশিষ্ট থাকে কত, 1। তাহলে একটা পয়েন্ট নিয়ে আসেন, শূন্য দেন, 5 দুগুণে 10, 7.2। ঠিক আছে, খুবই সহজ। যারা একটু দুর্বল, একটু সময় নিলাম। ত্রিভুজ হওয়ার জন্য শর্ত কি, ত্রিভুজ হওয়ার জন্য, একটা ত্রিভুজ হওয়ার জন্য ধরেন 3টা কোণ আছে, 3টা বাহু আছে ত্রিভুজের এ বি সি। ত্রিভুজের 3টা বাহু এ বি, ধরেন বিসি সিডি, আবার ডি কই থেকে আসলো, সিএ। তো 3টার মধ্যে যে কোনো 2টার যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। যে কোনো বাহু, যে কোনো 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তো সবগুলা চেক করার দরকার নাই, আমরা সবচেয়ে ছোট 2টা যোগ করব। লিখে নেন, ছোট 2টা যোগ করে যদি দেখি তৃতীয়টার চাইতে বড়, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। আর যদি দেখি হয় না, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না। যেমন যদি আপনাকে ধরি, ধরেন 3 4 আর হচ্ছে ধরেন 4 3 7, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজ গঠন করা যাবে কি যাবে না, ত্রিভুজ গঠন করা যাবে কি যাবে না,
তাহলে ত্রিভুজ হওয়ার শর্ত এটা কি, খ নাম্বার, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে একটু বলেন যে ত্রিভুজ গঠন করা যাবে কি যাবে না? উত্তর হচ্ছে দেখেন, ছোট দুইটার যোগফল 3 আর 4 যোগ করলে 7 হয়, 7 আর একটার সমান, সো ত্রিভুজ গঠন করা যাবে না। শাকিল হোসেন ভাই বরিশাল থেকে ক্লাস করছেন। বরিশাল এখনো যাওয়ার সুযোগ হয়নি, ইনশাআল্লাহ যাব। বরিশাল যাওয়ার আগে বলে যাব আপনাদেরকে যে বরিশাল যাচ্ছি, বরিশালে যে ইলিশ খেয়ে আসবো। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা মানে যাদের ভাগ করা যাবে না। এখন দেখেন দুইটা সংখ্যা একটু বড় বড়, আমরা কিভাবে চেক করব, তাই না? সংখ্যা যদি জোড় হয়, জোড় সংখ্যা মানেই, জোড় মানে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে বিভাজ্য। তাহলে জোড় সংখ্যা তো আসলে কি মৌলিক না? মৌলিক কি এইটা? না, মৌলিক হবে না। আবার যদি 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য কি হবে? মৌলিক হবে না, মানে কোনো কিছু দিয়েই তো ভাগ দেওয়া যাবে না ওই সংখ্যার এক বাদে। তো 3 দিয়ে ভাগ করব, এটা আমরা চেক করব কিভাবে? সবগুলো অঙ্ক যোগ করব, অঙ্কগুলার যোগফল 3 দিয়ে বিভাজ্য হলে। ধরেন আমরা বললাম 263 3 দিয়ে ভাগ যাবে কিনা, তাহলে 2 আর 6 আর 2 যোগ করলে 8 হয়, 8 3 11, 11কে কি 3 দিয়ে ভাগ করা যায়? অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য হলে 3 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে 11কে তো 3 দিয়ে ভাগ করা যাবে না, সো 263 3 দিয়ে ভাগ করা যাবে না। এটা 3 আর 3 যোগ করলে 6 হয়, আর 2 যোগ করলে 8 হয়, 8 কি 3 দিয়ে ভাগ করা যায়? 3 3 9, সো এটাও 3 দিয়ে ভাগ করা যাবে না। 2 আর 5 যোগ করলে কত হয়? 7 হয়, 7 3 10, 10কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না, সো এটাও হবে না। 2 আর 4 6 আর 1 7, 7কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না, সো এটাও হবে না, ঠিক আছে? তো 4 দিয়ে আর দেখবো না, 5 দিয়ে। 5 দিয়ে মানে কি? 5 দিয়ে বিভাজ্য মানে শেষে একটু লিখে নেন, শেষে 5 থাকবে, সংখ্যার শেষে অবশ্যই 5 থাকবে, অথবা মানে এখানে লিখি 5 অথবা 0 থাকবে, না হলে 5 দিয়ে ভাগ করা যাবে না। আর 6 দিয়ে দেখবো না, কারণ জোর দেখবো না, জোর সংখ্যা মানেই 2 দিয়ে ভাগ যাবে। তো যে সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে ও তো 2 দিয়ে ভাগ যাবে, সো জোরের আর হিসাবই নাই। কোন একটা সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে কিনা, কোন একটা সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে কিনা, 7 দিয়ে ভাগ যাবে এই সংখ্যাটা চেক করার উপায় হচ্ছে, 7 দিয়ে ভাগ যাবে এই সংখ্যাটা শেষ হচ্ছে শেষ অঙ্ক, শেষ অঙ্কের ডাবল বাকি অঙ্কগুলো থেকে বিয়োগ করতে হবে, মানে ওই অঙ্ক বাদ দিয়ে যে সংখ্যা হয় সেই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। পরে একটু মানে এইটা হচ্ছে একটু পরে আপনারা নোট করবেন। 7 দিয়ে ভাগ, আমি একটু এক্সাম্পল দেখাই দিচ্ছি। শেষ সংখ্যাটা ডাবল, ওই সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেটা থেকে বিয়োগ করে যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে আপনার সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। যেমন ধরেন 241, 241-এর শেষ সংখ্যা হচ্ছে 2, 1, 1-এর ডাবল কি? 1 গুণন 2, 1-এর ডাবল হচ্ছে 2, তাহলে 24, এটা বাদ দিয়ে 24 হয়, 24 থেকে 2 বিয়োগ করব, তাহলে 22, 22 কি 7 দিয়ে ভাগ করা যায়? না, যায় না, সো সংখ্যাটা 7 দিয়ে ভাগ করা যাবে না। আমরা 91 দেখি, আমরা জানি 91 7 দিয়ে ভাগ করা যায়, 7 13 91। এবার এটা দেখেন শেষ অঙ্ক হচ্ছে 1, তাহলে 1-এর ডাবল করব, 1-এর ডাবল হচ্ছে 1 গুণন 2, 2, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে দেখেন 7 হয়, 7 কি 7 দিয়ে ভাগ করা যায়? যায়, এই জন্য 91 ভাগ করা যায়। ধরেন আমরা হচ্ছে আর একটা সংখ্যা নিচ্ছি, ধরেন 128, ঠিক আছে? 128, 8-এর ডাবল হচ্ছে কত? 16,
এখন 12 থেকে 16 বিয়োগ করলে কত -4 হয়, -4 মানে প্লাস মানে যাই হোক 4 কি 7 দিয়ে ভাগ করা যায়, যায় না। সো 128 7 দিয়ে ভাগ করা যাবে না। এবার যদি আমরা দেখেন আমরা যদি কত নিব, ধরেন আমরা নিব হচ্ছে আমার 105 নিব। কত নিব? 105। ঠিক আছে, তাহলে 105 5 এটা বলে হচ্ছে 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0, 0 কিন্তু সবকিছু দিয়ে ভাগ করতে পারবেন 0। সো 105 হচ্ছে ভাগ করা যাবে। তাহলে কি হলো এটা একটু নোট ডাউন করে রাখবেন। এবার 7 পরে 11 দ্বারা কোন সংখ্যা 11 দ্বারা, কোন কোন সংখ্যাগুলো 11 দিয়ে ভাগ করা যাবে? 3 অঙ্কের সেই সকল সংখ্যা 11 দিয়ে ভাগ করা যাবে যাদের প্রথম আর শেষটার যোগফল ভিতরেরটা হবে। কেমন দেখেন, ইন্টারেস্টিং। 3 আর 2 যোগ করলে কত হয়? 5, ভিতরে আছে 6, 7 11 দিয়ে ভাগ করা যাবে না। 3 আর 2 যোগ করলে হচ্ছে আমার কত? 5, ভিতরে আছে 3, সো 11 দিয়ে ভাগ করা যাবে না। 3 আর 2 যোগ করলে হয় কত? 5, ভেতরেও আছে 5, সো 11 দিয়ে ভাগ যাবে। 11 দিয়ে ভাগ যাবে। সো কোনো একটা সংখ্যা যখন একটা সংখ্যা দিয়ে ভাগ চলে গেছে তখন কি আর কি হবে? সেটা কি আর মৌলিক সংখ্যা হবে? হবে না। সো গ নাম্বার। এখন এই কনসেপ্টগুলো মনে হচ্ছে এত কিছু কি মাথায় রাখা যাবে? না ভাই, যাবে না। কিন্তু যখন আপনি রাখতে পারবেন তারা হচ্ছে স্পেশাল, খুব দ্রুত। কারণ প্রথমেই তো সে এসে যখন এইটার দিকে তাকাইছে, প্রথম ডিজিট আর শেষ ডিজিট দেখতে পাইছে, 2 আর 3 যোগ করলে 5 হয়, সো এটা 11 দিয়ে ভাগ করা যাবে, এইটা আনসার। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শাকিল ভাই যাব। বুঝতে পেরেছেন কি না? খুব ভালো করে মাথায় রাখবেন। যেমন 121 11 দিয়ে ভাগ করা যায়, 1 আর 1 যোগ করলে 2। আপনি ধরেন নিচে হচ্ছে 3 দিছেন, তারপরে 4 দিছেন, 3 আর 4 যোগ করলে হয় 7। দেখেন 11 দিয়ে, ক্যালকুলেটারে 11 দিয়ে ভাগ করেন, দেখেন ভাগ যাচ্ছে। ধরেন 5 আর নিচে পরে দিছেন 4, ভিতরে 5 4 যোগ করলে 9, দেখেন 594 কে 11 দিয়ে ভাগ করতে পারবেন। ধরেন নিচেন হচ্ছে 2 7, তাহলে 2 আর 7 যোগ করলে 9, 297, দেখেন 11 দিয়ে ভাগ করতে পারবেন। ক্যালকুলেটর নিয়ে চেক করে দেখেন, সব সংখ্যা 11 দিয়ে ভাগ যায়। সো এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন। কোন সংখ্যা 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে? 4 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 2 থাকতেছে, তার মানে ভাগ যায় না। আবার 6 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 2 থাকতেছে। এ জাতীয় প্রশ্নগুলোতে সব সময় লসাগু বের করবেন, সব সময় লসাগু বের করবেন। তাহলে 4 ও 6 এর লসাগু কত? 4 ও 6 এর লসাগু 12, কারণ সবচাইতে 12 হচ্ছে 4 দিয়েও ভাগ যায়, আবার কি 6 দিয়েও ভাগ যায়। এখন আপনার প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে, তাহলে 12 সাথে 2 যোগ করলে 14, 14কে দেখবেন 4 দিয়ে ভাগ করলেও 2 অবশিষ্ট থাকবে, 6 দিয়ে ভাগ করলেও 2 অবশিষ্ট থাকবে। অপশনে কি এটা আছে? নাই। এবার এই লসাগুকে 2 দিয়ে গুণ করে দেন, 12 দুগুণ 24। এবার এই 24-এর সাথে 2 যোগ করবেন, যেহেতু 2 অবশিষ্ট থাকে, তার মানে 26। 26 কি অপশনে আছে? হ্যাঁ আছে, তাহলে এটাই আনসার। এখন 26ও যদি অপশনে না থাকতো তখন আপনার কি করতেন? 12কে 3 দিয়ে গুণ করে 3 12 36, এর সাথে 2 যোগ করে দিতেন। তাহলে প্রসেসটা কি হচ্ছে? প্রসেস হচ্ছে আপনার যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে ওই সংখ্যাগুলোর লসাগু বের করব, লসাগুর সাথে 2 যোগ করে দিব। ওইটা অপশনে না থাকলে লসাগুর সাথে 2 গুণ করব, 3 গুণ করব, তারপরে 4 গুণ করব, দিয়ে 2 যোগ করতে থাকবো, যেটা অপশনে থাকবে সেটা হচ্ছে আনসার। এগুলো কিন্তু ইন্টারেস্টিং। যেমন এটা দেখেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বড় সংখ্যা দ্বারা 102 ও 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে। তার মানে এরকম অনেক সংখ্যা পাবেন, কিন্তু ওদের মধ্যে সবচেয়ে বড়টা, এই যে সবচাইতে বড়টা, এটা কোন কনসেপ্ট থেকে আসছে? গসাগু। গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সবচেয়ে বড়টা। তাহলে বৃহত্তম সংখ্যা দ্বারা 102কে ভাগ করলেও 6 অবশিষ্ট থাকবে, তাই ভাই 102 থেকে ওই 6 বিয়োগ করে দেন, তার মানে 96। আবার 186 থেকে 6 বিয়োগ করে দেন, 180। তার মানে অ্যাকচুয়ালি ওই সংখ্যাটা হচ্ছে 96 আর 180 এর গসাগু। 96 আর 180 এর গসাগু। কি বলতেছে? কোন বড় সংখ্যা দিয়ে আমি 102 186কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে? তাহলে 102 থেকে 6 বিয়োগ করে দেন, 96। 96 থেকে ভাগ করলে ভাগ করা যাবে, সবচেয়ে বড় সংখ্যা। আবার 180কেও ভাগ করা যাবে,
তার মানে এই 186 থেকে 6 বিয়োগ করব, 102 থেকে 6 বিয়োগ করব, দিয়ে গসাগু বের করব। লিখে নেন, এগুলো নোট ডাউন করে রাখবেন, প্র্যাকটিস করবেন। লসাগুর জন্য ইউক্লিডিয়ান মেথড আমরা ফলো করতে পারি। আগে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, দুইটাকেই যাচ্ছেই। 48 দুগুণে 96, 90 দুগুণে 180, আবার 2 দিয়ে ভাগ করা যায় যেহেতু জোড় সংখ্যা। তাহলে 24 দুগুণে 48, 45, আর যায় না। দেখেন 3 দিয়ে ভাগ করা যায় এবার, 3 8 24, 3 15 45। এবার দেখেন 2 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না। সো ভাগ গেছে কাকে কাকে দ্বারা, 2 গুণন 2 গুণন 3, এটাই হচ্ছে আমার গসাগু। 2 দুগুণে 4, 3 4 12, এই 12 হচ্ছে আনসার। এই 12 হচ্ছে আমার আনসার, এই 12 হচ্ছে আনসার। ওই তো অনেকেই আপনারা সঠিক আনসার করেছেন, অনেকেই সঠিক আনসার করেছেন। এবার দেখেন নিচের কোন ভগ্নাংশটি বড়, এইটা এতদিনে কিন্তু বারবার কেন দিচ্ছি, কারণ ইম্পর্টেন্ট, এইটা প্রচুর ইম্পর্টেন্ট। আমাদের কি এইটাকে এখানে বসান, তাহলে 5 আর 8, এবার 3 8 24, 5 5 25, কে বড় হলো এই পাশেটা, তার মানে এ বড়, এখন পর্যন্ত এ বড়। এবার এইটা এর সাথে কম্পেয়ার করব। এবার 6 8 48, 5 11 55, কে বড়, এইটাই বড় হইলো, তাহলে এখন পর্যন্ত এটা বড়। আবার এর সাথে কম্পেয়ার করব 5 8 বড়টা, তাহলে 8 8 64, 5 14 70, কে বড়, এইটাই বড়, তার মানে খই হচ্ছে সবচেয়ে বড়। দেখছেন আমি করলাম তো, এখন কতক্ষণ সময় লাগলো, কতক্ষণ সময় লাগলো, 20 সেকেন্ডের মধ্যে আপনি করে ফেলতে পারবেন যদি ট্রিক্সটা জানা থাকে। এই ধরনের ম্যাথের জন্য কি করবেন, আপনাদেরকে বলা হয়েছে উপরে দশমিকের পর কয়টা আছে গুনবেন, উপরে দশমিকের পর আছে 3টা, নিচে দশমিকের পর কয়টা আছে গুনবেন, এখানে একটা এখানে একটা, তার মানে 2টা। তাহলে 3 থেকে 2 বিয়োগ করবেন, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করবেন, বা যদি বড় হয় তাহলে নিচে করবেন। মানে এখন উপরের 3 আছে নিচে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তাহলে দশমিকের পরে 1 ঘর থাকবে। এবার দশমিক বাদ দিয়ে কে কে আছে, 1, নিচে 1 গুণন 1, তাহলে 1 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে একই হয় দশমিকের পর, তাহলে 1 হচ্ছে আমার আনসার। তাহলে প্রসেস, উপরে মোট কতগুলা দশমিকের পর কয়টা আছে, নিচে কয়টা আছে, এটা ক্যালকুলেট করে নেবেন আগে, তারপর দশমিক বাদ দিয়ে আগে ভাগ করবেন, দিয়ে হচ্ছে আপনি আনসার করবেন। 1 কুইন্টাল, 1 কুইন্টাল মানে যাদের মুখস্থ নাই এখন মুখস্থ করেন, 100 কেজি। 1 কুইন্টাল 100 কেজি, আচ্ছা 1 টন বা 1 মেট্রিক টন 1000 কেজি, তাহলে 1 টন ইকুয়াল কত হচ্ছে, 10 কুইন্টাল। এই পরিমাপগুলো যেন মুখস্থ থাকে। আজকের কাজ এই 3টা, আমরা প্রতিদিন কিন্তু 1টা 2টা করে পরিমাপ রাখতেছি, যেন সবগুলা পরিমাপের প্রয়োজনীয় সবগুলা পরিমাপ যেন আপনার মুখস্থ হয়ে যায়। এবার দেখেন দুইটি রাশির অনুপাত 5 অনুপাত 11, 5 অনুপাত 11, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত, ধরেন এ অনুপাত বি। প্রথম যেটা বলে না মুক্তিযুদ্ধ 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 উত্তরকাল, তার মানে মুক্তিযুদ্ধের পরের পরবর্তী, মুক্তিযুদ্ধ পরবর্তী এই সময়টাকে বলা যায় মুক্তিযুদ্ধ উত্তর, মুক্তিযুদ্ধ উত্তর, কোনো কিছু উত্তর মানে পরে, আর পূর্ব মানে তো পূর্ব আমরা জানতেছি, তার মানে এটা হচ্ছে পূর্ব রাশি, আর এই পরেরটা হচ্ছে উত্তর রাশি। তাহলে বলতেছে আমার অনুপাত দেওয়া আছে 5 অনুপাত 11, এখন এটার উত্তরটা দেওয়া আছে 99, তাহলে 11টিকে 99 পরিণত করতে কি করতে হবে, 5 11 99, সরি 11 9 11 99, কি চিন্তা দেখছেন, 9 11 99, তার মানে 11কে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে অনুপাতের উত্তর রাশিকে যদি 9 দিয়ে গুণ করেন তাহলে পূর্ব রাশিকেও আপনার 9 দিয়ে গুণ করতে হবে, 5 9 45। এই কনসেপ্টগুলো যেন থাকে, কঠিন কনসেপ্ট না কিন্তু কনসেপ্টগুলা গুরুত্বপূর্ণ। এবারে দেখেন এই ম্যাথটা দেখেন, পিতা ও পুত্রের গড় বয়স 25 বছর, পিতা ও পুত্রের গড় বয়স 25 বছর, 2 বছর পূর্বে 2 পুত্রের, পিতা ও 2 পুত্রের, তার মানে মানুষ কয়জন, 3 জন, তাহলে ওদের গড় হচ্ছে 25 বছর। তাহলে 3টা ব্যক্তির গড় যদি 25 বছর হয়, ওদের যোগফল 3 25-এ 3 দিয়ে গুণ করব, তাহলে ওদের সমষ্টি হচ্ছে 75, এটা তো বুঝতেছেন। 3 জন মানে বাবা এবং 2 ছেলে, ওদের গড় হচ্ছে 25, তাহলে তাদের যোগফল কত হবে, 3 25-এ 75।
এবার বলতেছে 2 বছর পূর্বে 2 পুত্রের বয়সের গড় ছিল 12। তাহলে 2 পুত্রের বয়সের গড় যদি 12 হয় তাহলে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24। তাদের 2 পুত্রের বয়সের যোগফল 2 বছর পূর্বে কত ছিল? 24। ঠিক আছে, তাহলে এখন 2 বছর পরে, তার মানে বর্তমানে 2 ছেলেরই কি 2 বছর করে বাড়ছে। তার মানে প্রথম ছেলের বয়স 2 বছর বাড়লো, দ্বিতীয় ছেলের বয়স 2 বছর বাড়লো। তার মানে 24, 2 এ 26 আর 2 এ 28, এটা কিন্তু তাদের বর্তমান যোগফল। বুঝতেছেন কিনা? 2 বছর পূর্বে প্রথম ছেলেরও বয়স 2 বছর কম ছিল, দ্বিতীয় ছেলেরও বয়স 2 বছর কম ছিল। তখনকার যে সমষ্টি, বর্তমানের সমষ্টি তাহলে 4 বছর বেশি। সো বর্তমান সমষ্টি হচ্ছে আমার 28। এখন এই 75 থেকে আপনি যদি 28 বিয়োগ করে দেন তাহলে যে 47টা থাকতেছে, এইটা কিন্তু বাবার বর্তমান বয়স। বাবার বর্তমান বয়স। এখন বলতেছে 5 বছর পরে আবার বাবার বয়স কত হবে? তাহলে 47 সাথে 5 যদি যোগ করেন তাহলে 52 বছর হবে বাবার বর্তমান বয়স। একজন দৌড়বিদ 400 মিটার পরিধি বিশিষ্ট গোলাকার ট্রাকে 24টা চক্কর দেওয়া। দেখছেন পরীক্ষাতেও একদম বাংলা ভাষা ইউজ করছে, মানে আমরা যেগুলা আঞ্চলিকে আমরা ইউজ করি। 400 মিটার পরিধি, পরিধি মানে এই বৃত্তর একদম এই যে পরিধি মোট আসলে কতটুকু, একটা বৃত্তকে কাটলে লম্বা করলে যতটুকু বড় দৈর্ঘ্য হবে সেটাই পরিধি তার। তার মানে একটা বৃত্তকে যদি আমরা বেড়া দেই তাহলে ওই বেড়া যত মিটার বেড়া লাগবে সেটা তার পরিধি। তার মানে একটা বৃত্তকে 1 চক্কর দেওয়া মানে তার পরিধি সমান পথ অতিক্রম করা। তাহলে 24 চক্কর দেওয়া মানে 24 বার পরিধির সমান দূরত্ব অতিক্রম করা। 24 দিয়ে গুণ করে দিবেন, 4 4 16, হাতে আছে 1, 4 দুগুণে 8 9, তাহলে 96 হচ্ছে মিটার। কিলোমিটারে করতে গেলে 1000 দিয়ে ভাগ করলে 9.6 কিলোমিটার। খুবই সহজ। এবার দেখেন এই মান নির্ণয়ের প্রশ্ন কিন্তু দিয়ে দিছে একটু জটিল করে। মান নির্ণয়ের প্রশ্ন একটু জটিল করে দিছে। x - 1/x এর ভ্যালু বের করতে বলছে। তো আমরা 4ab এর সূত্র সচরাচর ইউজ করতাম, তখন x + 1/x এর ভ্যালু দেওয়া থাকতো আর a দেওয়া আছে ধরুন, আর তখন এটার ভ্যালু আমরা বের করতে পারতাম। কিন্তু এখন তো দেওয়া আছে একটা সমীকরণ x² + 1 হোল স্কয়ার ইকুয়াল 5x²। দেখেন এই পাশে হোল স্কয়ার আছে, এ জাতীয়গুলোর কাছে হইলে আমরা যেটা করব একটু লিখে নেন। আমরা ডান পাশে x² আছে, ডান পাশে x² রাখতে পারবো না, কারণ এক পাশে কনস্ট্যান্ট থাকবে। তো এই x² দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেন, x² + 1 x² দিয়ে ভাগ করেন। এই পাশে যদি 5x² কে x² দিয়ে ভাগ করেন, x² কেটে যাবে, শুধু 5 থাকবে। এবার দেখেন তো, ধরেন 4 এর উপর স্কয়ার আছে, নিচে হচ্ছে উপরে ধরেন 4 এর উপর স্কয়ার আছে, নিচে 2 এর উপর স্কয়ার আছে। আপনি একবারে কিন্তু 4 এর নিচে 2 দিয়ে একবার ব্র্যাকেট দিয়ে সবার উপরে হোল স্কয়ার দিতে পারবেন। এর উপর আলাদা করে স্কয়ার, এর উপর আলাদা করে স্কয়ার, একটা ব্র্যাকেট দিয়ে সবার উপরে আলাদা করে হোল স্কয়ার দিয়ে দিতে পারবেন। দেখেন একটা রুট এ আছে, রুট বি আছে, একে আপনি একবারে এ আর বি দিয়ে হোল হচ্ছে কি রুট করে দিতে পারবেন। এই কাজটা তাহলে আমরা যদি এখানে করি, x² + 1 আর x এর উপরেও পাওয়ার আছে, এটার উপরেও পাওয়ার আছে, হোল করা যাচ্ছে কি যাচ্ছে না? দেখেন করা যাচ্ছে, ইকুয়াল হচ্ছে 5। আচ্ছা এখানে দেখেন এক্সটা আসলে কি, x² এর নিচেও x আছে, 1 এর নিচেও কিন্তু x আছে, তাহলে আমরা লিখতে পারি x² / x + 1 / x, আলাদা করে লিখে দিলাম। এর নিচেও x আছে, এর নিচেও কিন্তু x আছে, লিখে দিলাম। এবার উপরে x², নিচে একটা x, কাটাকাটি করলে শুধু x থাকতেছে। তাহলে দেখেন তো কি হচ্ছে, x + 1/x = 5। তাহলে এতদিন পরীক্ষায় আপনাকে সরাসরি ভ্যালু দেওয়া ছিল, এইটা কিন্তু কঠিন তুলনামূলক, যেটা আপনার ভ্যালু বের করে নিতে হলো, যেইটার আপনার ভ্যালু x + 1/x এর ভ্যালু যে 5, এটা আপনাকে বের করে নিতে হলো। বের করার সিস্টেমটা দেখেন, ঠিক আছে? এখন যেটা হবে, এখন যেটা হবে, এখানে কিন্তু হোল স্কয়ার ছিল, ঠিক আছে? এখন যেটা হবে, এইটা যখন আপনি প্র্যাকটিস করবেন খুব দ্রুত,
এই এক্স স্কোয়ার এই নিচে এই পাশে আসলে আপনি হোল স্কোয়ার এখান থেকে এখানে কাটলে আপনি কি হবে, এখানে এক্স থাকবে, এখানে 1/x থাকবে। মানে এই ম্যাথটা তো এরকম না যে এটা খুবই আনকমন, এই একই জিনিস রেখে বারবার পরীক্ষায় আসছে, তখন খুব দ্রুত মুখস্থ হয়ে যায় যে এই আসলে এক্স প্লাস 1/x আর হোল স্কোয়ার যেহেতু আছে এইটার ভ্যালুই থাকে 5। এটা খুব দ্রুত মুখস্থ হয়ে যায় জানেন যদি আপনারা করেন। তাহলে এবার এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল কত হবে, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স এক্স কাটা। হোল স্কোয়ারের ভ্যালু কত, হোল স্কোয়ারের ভ্যালু 5 থেকে 4 বিয়োগ করলে 1, স্কোয়ারের ভ্যালু যদি 1 হয় তাহলে এক্স মাইনাস 1/x এর ভ্যালু প্লাস মাইনাস 1। খ নাম্বার হচ্ছে আনসার। অনেকেই কিন্তু আপনাদের যারা প্রস্তুতি মোটামুটি নিয়েছেন বা ম্যাথে একটু ভালো তারা কিন্তু আপনারা করে ফেলছেন। এবার আসেন উৎপাদকে বিশ্লেষণ কি দেওয়া আছে, 2x² - x - 3, এগুলো আপনাদেরকে বারবার শিখিয়েছি। সেটা হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে 3 আর x² এর সহগ হচ্ছে 2, গুণ করলে হয় 6। এবার এই 6 কে ভাঙলে আমরা জানি 6 1 কে 6, 3 দুগুণে 6, ভেতরে কি আছে -x আছে। সো -x পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, 3 আর 2 এর বিয়োগফল হচ্ছে 1, তাহলে 2x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3, কারণ 3 আর 2 নিলাম, যেহেতু মাইনাস x আছে -3 আগে মাইনাস দিলাম আর প্লাস 2 দিলাম, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। এবারে আমরা কমন নেই, শুধু x ছাড়া তো কোনো কিছু কমন নেওয়া যায় না, 2x - 3 প্লাস 1 কিছুই কমন নেওয়া যায় না, এই জন্য আমরা প্লাস 1 কমন নিলাম। 2x - 3 2x - 3 যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে এখানে x আর প্লাস 1, তাহলে 2x - 3 x + 1, ক নাম্বার হচ্ছে আপনার আনসার। দেখেন এই লসাগু গসাগুতে বারবার ক্লাস নিচ্ছে এবং প্রতিদিন লসাগু বা গসাগু অনুপাতের দেখাচ্ছি, ভুল কিন্তু এই ক্লাসগুলো যারা করছেন নিয়মিত তারা কিন্তু এগুলাতে আর ভুল হবে না। প্রথম রাশি a - b, এখান থেকে যদি a কমন নেন তাহলে a - b, a প্লাস b কে আমরা কি a প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে একদম সরাসরি সূত্র a প্লাস b a মাইনাস b কি করতে বলছে, গসাগু, গসাগু মানে কমন। দেখেন এখানে a মাইনাস b আছে, a মাইনাস b আছে, a মাইনাস b আছে, আর বাকি কোনো কিছু কমন আছে নাই। সো একমাত্র যেটা কমন আছে সেটাই হবে আমার গসাগু। আর লসাগু যদি বলতো তাহলে কমনটা নিতাম একবার, কমন ছাড়া a প্লাস b আছে, যেগুলো কমন নাই ওইগুলাও নিব। সো এখানে a আছে, এও নিব, তার মানে এই তিনটাই হবে হচ্ছে আমার কি লসাগু। লসাগু মানে কমন যেগুলো নাই, কমন যেগুলো আছে একবার নিব, আর কমন যেগুলো নাই সেগুলোও একবার করে নিব, ঠিক আছে। x³ = 64 হইলে x এর মান কত, তার মানে x ঘনমূল হচ্ছে আমার 64। আমরা এগুলা কয়েকটা এমনিই জানি, কারণ 2 গুণন 2 গুণন 2 = 8, 3 গুণন 3 গুণন 3, 3 থেকে 9, 3 নং 27, 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16 64, 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125, 6 গুণন 6 গুণন 6, 6 6 36, আর গুণন 6, তাহলে 6 6 36, আর হচ্ছে আমার 3 6 18 আর 3 21। তো এগুলা কিন্তু মুখস্থই থাকে অন্তত, এইটা যদি নাও থাকে, যেমন আমারই ধরেন এই মুহূর্তে আসলে মুখস্থ নাই, কারণ আমি এগুলো কেন মুখস্থ করতে যাবো, এমনিই তো আমার কি করতে করতে যেটা মুখস্থ হবে সেইটা ছাড়া আলাদা করে কোনো সময় প্রেশার নিতে যাবেন না, কোনো সময় প্রেশার নিতে যাবেন না, খুব দ্রুতই তো বের করা যায়। এটার জন্য আমাদের লগ এ ভিত্তিক এর ভ্যালু কিন্তু 1 হয়, তার মানে লগ যদি 10 ভিত্তিক 10 হয় সেটা 1। এখন ধরেন লগ 10 আছে, এখানে 100 আছে, একে আপনি কি লিখতে পারবেন, লগ 10 ভিত্তিক 10 এর উপর স্কোয়ার, কারণ 100 কে তো 10 গুণন 10 লিখতে পারেন, 10 এর উপর স্কোয়ার করতে পারেন কি পারেন না, তো এইটা। এখন আবার আরেকটা সূত্র, লগ এ ভিত্তিক a টু দি পাওয়ার যদি n হয় তাহলে n লগ a, আর লগ a আর a আবার 1, সুতরাং n হয়ে যাবে, ঠিক আছে। তার মানে যেটা পাওয়ার থাকে এই পাওয়ারকে আপনি সামনে নিয়ে আসতে পারবেন, তাহলে 2 সামনে নিয়ে আসলেন এই পাওয়ারকে, লগ 10 ভিত্তিক 10, লগ a ভিত্তিক a মানে আবার 1, সো ভ্যালু হয়ে যাবে 2। এখন এই ম্যাথটা আসেন দেখেন,
প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক কিছু কিন্তু অল্প সময়ে দেখালাম। লগ 10 ভিত্তিক 0.001, 1কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু 0.1 হয়। সো 10 দিয়ে ভাগ করা মানে 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2 মানে 1কে 100 দিয়ে ভাগ করা, কারণ 10 টু দি পাওয়ার -2 মানে 1/10 এর উপরে স্কোয়ার, 1কে 100 দিয়ে ভাগ করা মানে 0.01, তাহলে এখানে 0.001 এটা আসলে কি 10 টু দি পাওয়ার -3, তাহলে এই পুরাটা পাওয়ার আকারে আছে, তাহলে -3 লগ 10 ভিত্তিক 10, লগ 10 ভিত্তিক 10 মানে 1, তাহলে -3 হচ্ছে আনসার। অনেকগুলো উদাহরণ কেন দেখালাম, কারণ সূত্রটা আজকে প্রথম আমরা আপনাকে দেখালাম, সূত্রটা নোট ডাউন করে রাখেন, এই উদাহরণগুলো আপনি নিয়ে নেন, আরও প্রয়োজন উদাহরণ নিজেই বানান, নিজেই ক্যালকুলেশন করেন। অনেকেই পেরেছেন, কিন্তু যারা একটু দুর্বল তাদের জন্য একটু দেখাচ্ছি সময় নিয়ে। এ সেট বি সেট, এখানে দেখেন কি দেওয়া আছে, পি পি এ মানে পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ সেট মানে হচ্ছে এ সেটের উপসেটগুলা নিয়ে যে সেট হবে সেইটা। এ সেট এর উপাদান 2টা, উপসেট মানে 1 একটা নিয়ে একটা ছোট সেট বানাইতে পারে, এটা একটা উপসেট, 2 একটা উপসেট, আবার ওই সেট নিজেও নিজের একটা উপসেট, আর প্রত্যেকটা সেটেরই ফাঁকা নামে একটা উপসেট থাকে। তাহলে এইটা হচ্ছে আমার পাওয়ার অফ এ সেট, এটা যেহেতু একটা আবার সেট এই জন্য ভেতরে আমরা কমা দিয়ে দিলাম। তাহলে পাওয়ার অফ, এবার দেখেন বি সেট, তাহলে পাওয়ার অফ বি কত হবে, পাওয়ার অফ বি হবে একটা একটা করে নিব, যেহেতু 3টা 2 নিছি 5 নিছি, আবার একসাথে নিব 2 5, আবার 5 হচ্ছে সবারই উপসেট, সবারই ছোট একটা সেট হচ্ছে 5 মানে ফাঁকা সেট, ফাঁকা সেট, এটা যেন এইটাও কিন্তু পরীক্ষায় আসে। ফাঁকা সেট প্রকাশ করার উপায় হচ্ছে 2টা, একটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কিচ্ছু থাকবে না একদম ফাঁকা, অথবা শুধু একটা চিহ্ন। এখন দেখেন ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কমন থাকা। আমরা যদি কমন দেখতে যাই, তাহলে দেখেন তো এই 2টার মধ্যেই আছে, আবার 2টার মধ্যেই আছে, তাহলে কমন কোনটা, শুধু 2 আর 5, এই হচ্ছে আমার কমন। এইটা দেখেন অষ্টম পদ, অষ্টম মানে 8 নম্বর পদ, এই সেটটা যদি আমরা দেখতে চাই, এই সেটটা আমরা যদি দেখতে চাই, আনসার দিচ্ছেন সবাই একটা কাজ করবেন, সবাই একটা কাজ করবেন, যে খাতাতে আপনারা নিয়ে সামনে করতেছেন, যদি ভুল হয় দেখেন 35টা, ভুল হইলে একটা করে ক্রস দিয়ে রাখবেন খাতায়, দিয়ে ক্লাস শেষে আপনি কয়টা ক্রস, তার মানে কয়টা ভুল করতেছেন 35টার মধ্যে থেকে, এইটা একটু লাস্টে কমেন্ট করে জানাবেন। এবং শেষ দিনে গেলে আপনার এইটার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তার মানে ভুলের পরিমাণ কমে আসতেছে কিনা, এইটা দিয়ে আপনি বুঝতে পারবেন এই ক্লাসগুলো আপনি উপকৃত হচ্ছেন কিনা এই ক্লাসগুলো দ্বারা। বুঝতে পারলেন যে কি বললাম, বললাম যে আপনারা ক্লাস মানে খাতায় ইন্ডিকেটর ইউজ করবেন, যে কয়টা ভুল করতেছেন অথবা কয়টা ঠিক করতেছেন। আমি আশা করি যে আপনারা ভুলের পরিমাণ কম হবে, এই জন্য কমটা ইন্ডিকেট করবেন যেন আপনারা গুনতে পারেন। এইটার পরস্পর দেখেন, এইটা দেখলেই বুঝতে পারতেছেন প্রথম 2টা যোগ করলে দ্বিতীয়টা পাওয়া যায়, এই 2টা যোগ করলে তৃতীয়টা পাওয়া যায়, এই 2টা যোগ করলে তারপরটা পাওয়া যায়, তার মানে প্রত্যেকটা পদ তার আগের 2টার যোগফল, তার মানে পরেরটা 5 আর 8 যোগ করলে 13, এইটা হচ্ছে আমার তারপরের পদ হবে, তারপরেরটা কত হবে 8 আর 13 যোগ করলে 8 13 21, 1 2 3 4 5 6 7 8, তার মানে 8তমটা হচ্ছে 21। এই জাতীয় যদিও সিরিজ এইটা আসলে 1 দিয়ে শুরু হয়েছে, এই সিস্টেম 0 দিয়ে শুরু হবে, 0 1, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 1 আর 2 যোগ করলে 3 হয়, 2 আর 3 যোগ করলে 5 হয়, 3 আর 5 যোগ করলে 8 হয়, 8 আর 8 যোগ করলে 13 হয়, 8 আর 13 যোগ করলে 21 হয়, 13 আর 21 যোগ করলে 34 হয়, ডট 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 এইভাবে চলতেই থাকবে। এই সিরিজকে বলা হয় ফিবোনাক্সি সিরিজ। যারা জানেন না তারা লিখে নেন,
ফিবোনাক্কি সিরিজ, এগুলোর প্রচুর ব্যবহার রয়েছে, বিশেষ করে হায়ার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর ব্যবহার রয়েছে। আমরা যারা ইঞ্জিনিয়ারিং করেছি আমরা এগুলাতে মানে এই সিরিজের ব্যবহার প্রচুর জায়গাতে আমাদের করতে হইতো। এবার আসেন সমাধান করলে, তার মানে ইকুয়েশন দেওয়া আছে 3 গুণন 4x মাইনাস 6 ইকুয়াল 3x প্লাস 9। যার যেভাবে কমফোর্ট ফিল হয় সে সেভাবে করবেন। এই 3 দিয়ে এগুলাকে আগে গুণ করে দিতে পারেন, অথবা 3 ওই পাশে ভাগও করতে পারেন। ওই পাশে দেখতেছেন 3 দিয়ে ভাগ করা যায় দুইটাকেই, যার যেভাবে কমফোর্ট হয়। তো আমি যদি 3 দিয়ে ওই পারে ভাগ করে দেই তাহলে এই পাশে 4x থাকতেছে মাইনাস 6, 3 দিয়ে যদি 3কে ভাগ করেন 1 হয়ে যাচ্ছে, 3 কেটে যায়। 3 দিয়ে যদি 9কে ভাগ করেন 3 তিরিক্ষা 9, 3 এইটা থাকতেছে। এবার x কে এক পাশে নিয়ে আসেন, 4x মাইনাস x 3, এইটা ওই পাশে গেলে 6 হয়ে যাচ্ছে। তাহলে 3x ইকুয়াল 9, x ইকুয়াল হচ্ছে আমার 3। ঠিক আছে, মানে যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করবেন। কারোর ভালো লাগতো যে আমি এভাবে করব, 3 4 12, তাহলে 12x মাইনাস 3 6 18 ইকুয়াল 3x প্লাস 9 দিয়ে 3 এই পাশে আসলে 12 থেকে বিয়োগ করলে 9x, 18 আর ওই পাশে 9 সাথে 9 আর 18 27, তাহলে x ইকুয়াল কত 3। মানে যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে করবেন, কিন্তু বাসায় যেভাবে করবেন ওইভাবে পরীক্ষা হলে করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা কিন্তু আমি বারবার বলতেছি কারণ এটা একটা স্ট্র্যাটেজি, পরীক্ষা হলে সময় বাঁচাবে। একটি কোণের মান 80 ডিগ্রি হলে একে কি কোণ বলে? কোনো কোণের মান যদি 90 ডিগ্রি হয় সমকোণ, 90 চাইতে ছোট হলে সূক্ষ্মকোণ, 90 চাইতে বড় হলে স্থূলকোণ, তাহলে সেটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তীক্ষ্ণ কোণ। ঠিক আছে, আবার তীক্ষ্ণ কোণ বললে আবার ভয় পেয়েন না, তীক্ষ্ণ কোণ। কোণ 3টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। আজকেই কিন্তু আপনাদেরকে এটা শিখিয়েছি যে ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে যে কোনো দুইটা কোণের যে কোনো দুইটা বাহুর যোগফল ত্রিটোটার চাইতে বড় হবে। তো আমরা চেক করব কোন দুইটা, ছোট দুইটা। এখানে ছোটটা হচ্ছে 2 আর 4, 2 আর 4 যোগ করলে 6 হয়, 5 এর চাইতে 6 বড় হবে। 4 আর 5 যোগ করলে 4 5 9, 6 এর চাইতে বড় হবে। 4 আর 2 যোগ করলে হয় 6, তাহলে 6 তো 7 এর চাইতে ছোট, সো হবে না। তো হবে না বলছে, তাহলে গ নাম্বার রাইট। এটা দেখে আমরা 3 আর 4 যোগ করলে 7, 7 তো 6 এর চাইতে বড়, তাহলে গ হচ্ছে হবে না। বৃত্তর বৃহত্তম জ্যা, বারবার বলেছি এটা প্রশ্ন দেই নাই, কিন্তু আজকে দেখেন প্রশ্ন দিয়েছি। যে বৃত্তের সবচেয়ে বড় কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটাকে ব্যাস বলা হয়, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়, ব্যাস হচ্ছে সবচেয়ে বড়। x ইকুয়াল সাইন ওয়াই হলে x এর সর্বোচ্চ মান কত? দেখেন সাইন থেটার মান হয় হচ্ছে আপনার -1 থেকে +1 পর্যন্ত, সর্বনিম্ন মান মিনিমাম -1, আর এইটা হচ্ছে ম্যাক্সিমাম। আরেকটা একটু অ্যাড করি, সেটা হচ্ছে কস। দুইটা আস্তে আস্তে, কসেরও সেম। ঠিক আছে, কিন্তু কসেরও কি হবে, আমার মান কি হইতে থাকবে? কসের জন্য যদি আমরা মান দেখি তাহলে 0 থেকে ওই -1 থেকে 1 এর মধ্যেই থাকবে। ঠিক আছে, সেম থাকবে সর্বোচ্চ। এবারে দেখেন ব্যাস। বলেন তো কি অবস্থা, আপনাদের কি আজকে 7তম ক্লাস করতেছেন, উপকৃত কি হচ্ছেন কিনা? ফিবোনাক্কি একটু বলবেন যে ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছেন কিনা, এটা একটু জানাবেন। একটু জানাবেন যে ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছেন কিনা। আমরা কিন্তু দেখেন আজকে আমি মোটামুটি গতকাল থেকে ভালোই অসুস্থ, এরপরেও কিন্তু ক্লাস নিচ্ছি, যে আমরা ধারাবাহিকতা রক্ষা করতে যে কি পরিমাণ অঙ্গীকারবদ্ধ বা দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা অনেকে শুরুর দিকে বলেছিলেন যে কিছু ক্লাস নিয়ে হারিয়ে যাব কিনা বা অন্যান্য প্ল্যাটফর্মের মতো হবে কিনা। আমরা আপনাদেরকে সিওরিটি দিয়েছিলাম, আমরা কিন্তু বলেছিলাম যে আমরা আপনাদের সাথে অঙ্গীকারবদ্ধ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা মানে খুব বড় অসুবিধা না হলে কিন্তু আমাদের ক্লাস ধারাবাহিক মানে নিব তো নিবই, ধারাবাহিকভাবেই নিব। তো সেই জায়গা থেকে কিন্তু আগের ক্লাসগুলো বলছি, সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু মানে ধরে রাখতে হবে, ঠিক আছে। আপনারা কিন্তু এই যে সংখ্যা কিন্তু কমতেছে, গণিত ক্লাসের সংখ্যা আরো বেশি, কারণ আমি আপনাদেরকে বলি যে নোট না করলে ক্লাসই করার দরকার নাই। কারণ আপনারা যদি নোট না করেন ভাই, আমি তো আপনার
উপস্থিতি আপনার ক্লাসে অনেক বেশি আছেন, এটা দিয়ে আমার কিছু আমার দেখতে ভালো লাগবে, আমি এটাও চাচ্ছি না। আমি চাচ্ছি আপনারা উপকৃত হন। আপনি নোট করেন, ঠিক আছে? আপনি নোট করে করে পড়েন, উপকৃত হবে। পরীক্ষার হলে অন্তত যদি আমি গণিত পড়াই বা আমি যখনই পড়াই তখনই বলি, পরীক্ষার হলে যদি আমার ফেসটা আপনার না মনে হয় তাহলে আমি আপনাকে কিছু শেখাইতে পারি নাই। পরীক্ষার হলে আমার ফেসটা আপনার মাথায় আসতে হবে, ম্যাথ দেখে আমার কথা মনে হয়ে যেতে হবে, এই ট্রিক্স একটা ট্রিক্স হয়ে আমার কথা মনে হয়ে যেতে হবে। তখন তার মানে তখন আমি অ্যাজ এ টিচার হিসেবে মানে আমি সফল হব, বা আপনি আমার কাছ থেকে শিখতে পেরেছেন কোনো কিছু। যদি কোনো ট্রিক্স, এর জন্য বলে আপনি লেখেন, কারণ পরীক্ষাতে আপনি ক্লাস করার সময় কিন্তু কিছু ট্রিক্স আপনার ভালো লাগতেছে, সব ট্রিক্স আপনার ভালো না লাগুক, কিছু ট্রিক্স ভালো লাগতেছে, ওই ট্রিকগুলো আপনি লিখে রাখেন, ঠিক আছে? কোনো একদিন পরীক্ষাতে যদি ওই ট্রিকটা ব্যবহার করার প্রয়োজন হয়, দেখবেন যে আমার কথা আপনার মনে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লাসগুলো পাবেন হচ্ছে আগের ক্লাসগুলা ইএম জব ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, ইএম জব চ্যানেল আসবে, সেই জবে আপনারা পাবেন বাংলা, সাধারণ জ্ঞানে এবং হচ্ছে গণিত। আর ইংলিশ মজা ইউটিউব চ্যানেলে ইংরেজিগুলো পাবেন, প্লেলিস্ট করে দেওয়া আছে। দেখেন, এ জাতীয় জিনিসের জন্য কি করতে হবে, এখন আপনি দেখে অনেকগুলো চিন্তা হবেন, এতদিনের তো বলছে এরকম এরকম চিন্তা করবেন, সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন যে কাজ হচ্ছে না। তো 2টা করে সংখ্যা দেওয়া আছে, এখানে দেখেন 2টার জন্য 3টা দেওয়া আছে, এখানে 4টার জন্য 8টাই দেওয়া আছে। এখানে আমার তাহলে কোনটা হবে? আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কিছু বুঝে পাচ্ছেন না, অনেকভাবে সিস্টেম করবেন। যে 2কে আমি যদি কি করি, 4 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8 হয়, এবং এই 8 থেকে 12 কিভাবে, এখন হঠাৎ করে যদি মনে করেন যে এর সাথেও 4 দিয়ে গুণ করবেন, তাহলেই আপনি পেয়ে গেছেন। 2কে 4 দিয়ে গুণ করছেন, 4 দুগুণে 8, 3 4 12। এবার দেখেন এটার সাথে মিলে কিনা, 4 গুণন 4, 4 4 16, 5 গুণন 4, 4 5 20। তাহলে এখানে কি হবে, 6 গুণন 4, 4 6 24, 7 গুণন 4, 4 7 28, 24 আর 28, এইটা হচ্ছে আনসার, ঠিক আছে? তো আপনার ইয়ের জন্য যেটা হবে, বিশেষ করে মানসিক দক্ষতা একটু প্র্যাকটিস করবেন। মানসিক দক্ষতা বলা হয় যে আসলে কার মেন্টাল অ্যাবিলিটি কতটুকু, এটা আসলে আপনি কি ফেস করতে যাচ্ছেন ওইটার পূর্ব প্রস্তুতি না হলে মানসিক দক্ষতা অনেকের অনেক থেকেও কাজ হয় না, কারণ প্র্যাকটিস করতে হবে, আপনি কি ফেস করবেন এটা আপনার জানতে হবে। যেমন এগুলো এখন পারবেন আপনারা, লয়ালকে জয়াস, JOWAS দিয়ে করছে। তো আমি এর জন্য আপনাকে যেটা বলছিলাম, কোনো চিন্তা ভাবনা না করেই ভাই, মানে আগে এখানে কোনো সময় নষ্ট করবেন না। পরীক্ষার হলে ABCDE FGHIJKLMNOPQRSTUVWXYZ, সর্বনাশ, আমরা কোনো কিছু বাদ দিছি মনে হচ্ছে, অথবা 2বার লিখছি। কারণ হচ্ছে কত হবে, 5 5 25 আর একটা 26 হবে। ABCDE FGHIJKLMN, দেখছেন 2বার লিখছি, MNOPQRSTUVWXYZ। তো আমি কি বলেছিলাম ক্লাসে, যে অন্তত 15 সেকেন্ডে আপনি লিখতে পারবেন, আপনি আরো যত দ্রুত লেখা যায়, কে কত দ্রুত এটা লিখতে পারেন লিখে ফেলবেন। তারপরে দেখেন LJ, দেখেন এল কে আপনি মার্ক করবেন, এল আর জে এর দিকে তাকাবেন, এল আর জে এর দিকে তাকাবেন, এল কোথায় আছে, এই যে জে। তো দেখেন এল এর একটা আগে মানে 2 ঘর পূর্বেরটা হচ্ছে আমার জে, তো -2 দিলেন। এবার ওই আছে, এটা অপরিবর্তিত, দ্বিতীয়টা YW হয়ে গেছে, তাহলে Y আর W মার্ক করবেন। সেম দেখতেছেন, এটাও 2 ঘর আগে, এটাও 2 ঘর আগে, এই আছে, পরেরটা এল থেকে জে হয়েছে পরেরটা, তার মানে 2 ঘর আগে। তার মানে আমার দ্বিতীয়টা আর চতুর্থটা অপরিবর্তিত থাকবে, প্রথম তৃতীয় আর পঞ্চমটা হচ্ছে তার 2 ঘর আগেরটা দ্বারা রিপ্লেস হবে। এই যে বুঝে ফেলছেন, তাহলে প্রথমটা আগেরটা দ্বারা রিপ্লেস হবে, পি এর আগে 2টা আগের হচ্ছে এন, আর আরই থাকবে কারণ দ্বিতীয়টা অপরিবর্তিত থাকবে। তৃতীয়টা ও কই, ও তার আগেরটা দ্বারা মানে হচ্ছে রিপ্লেস হবে এম, তারপরে পরেরটা অপরিবর্তিত থাকবে, ই আবার কি তার আগেরটা সি দ্বারা রিপ্লেস হবে। তার মানে আমরা কি পেলাম তাহলে, আমরা হচ্ছে কি পেলাম তাহলে,
পি এর আগেরটা হচ্ছে এটা এন, এন আর এম এন সি, এন আর এম এন সি, ঠিক আছে, ঘ নাম্বার হচ্ছে আনসার। তো আপনি হচ্ছে যেটা আপনাকে বলেছি, কোনো সময় এখানে এখানে মাথাটা নষ্ট করেন না ভাই, কারণ লাস্টে আপনি এখান থেকেই ব্রেন খুলে বের করতেছেন। তো যেহেতু 26টা বর্ণ, মানে এত ডাইনামিক হওয়াটা খুবই মুশকিল, খুবই টাফ, যে আপনি এই এল দেখে এল এর পূর্বেরটা ব্যাকে আসতে পারতেছেন খুব দ্রুত, আবার মানে ওয়াই আছে, ওয়াই আগেরটা কি পরেরটা বলা যায়, কিন্তু আগেরটা একটু মানে টাফ হয়, ঠিক আছে। তো এই কাজটা এটা একবার লিখে নেবেন। আপনার একটার জন্য মিনিমাম তো আপনার কাছে কতক্ষণ সময় থাকবে, 35 সেকেন্ড সময় থাকবে। তো 15 সেকেন্ডে এটা লিখে নিলে তো আপনি আর মনে করেন যে 10 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবেন। লাস্ট ওয়ান আজকের ক্লাসে, টেলিফোন কেবল, ওই যে টেলিফোন লাইন যেগুলো ছিল টিভিতে আমরা শাবানা আলমগীরের মুভিতে দেখতাম, তারপরে মোস্তফার মুভিতে দেখতাম, বা এখনো অফিসগুলাতে চলে, সেটা হচ্ছে লাল টেলিফোনও হচ্ছে আমরা দেখেছি, ঠিক আছে। লাল টেলিফোন কোথায় পাওয়া যায় বলবেন? তাহলে টেলিফোন হচ্ছে কেবল তার থাকে, আর রেডিওতে তার থাকে না, তাহলে ওয়্যারলেস, খ নাম্বার হচ্ছে আনসার, ওয়্যারলেস। এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট টুডেস ক্লাস। আপনারা একটু জানাবেন যে কি অবস্থা। আপনারা জানিয়েছেন যদিও, তো আজকের ক্লাস এইগুলা ছিল। আপনারা ধারাবাহিকভাবে চেষ্টা করবেন, যেহেতু আজকে 245টা ক্লাসের মধ্যে দিয়ে সলভ হইল, আপনার খাতাতে যদি 245টা প্রশ্নের সমাধান থাকে, সমাধান তো 235টা প্রশ্ন লিখে সমাধান থাকার দরকার নাই, খালি যে ট্রিকগুলো আপনি নতুন শিখেছেন সেইগুলা লিখে নেন। সর্বোচ্চ কয়টা হবে, হয়তো দেখবেন যে 50টা ট্রিক বের হয়েছে। তো আমরা যখন 1000টা প্রশ্ন শেষ করব, দেখবেন যে 200টা আপনার এরকম নোট করা আছে। ওই 200টা নোট আপনার মাথায় থাকা মানে আপনি সব গণিত পারবেন, ঠিক আছে। তাহলে ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।